जनाब हजरत मौलाना सामीम इस्लाम साहेब के। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद। क़ाल अल्लाहु तआला इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फरीदतुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमातिन औ कमा क़ाल अलैहिस सलाम। घुमिয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমার সামনে যে সমস্ত তরুণ তরুণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাজিল পরীক্ষার্থীরা উপবিষ্ট আছে, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, মোবারকবাদ। মঞ্চে যারা আছেন সকলের প্রতি, সামনে যারা আছেন সকলের প্রতি শ্রেণী বিশেষ সম্মান, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মাওলানা ইব্রাহিম মোল্লা সাহেব, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা এই সংগঠনের পক্ষ থেকে এই যে ছোট্ট প্রয়াস, এটা একটি মহৎ কাজ বলে আমি মনে করি। আমরা আমাদের এতদা অঞ্চলে অনেক অনেক অনুষ্ঠান, অনেক কিছু প্রদান, অনেক ইন্তজাম আমরা দেখি, কিন্তু আমার মনে হয় এরূপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, এটি বোধহয় আমাদের এতদা অঞ্চলে একটি বিরল ব্যাপার। যাই হোক, যারা এর উদ্যোক্তা সহযোগী সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সংগঠনের কথা আমার বিদায়ী বক্তারা অনেক বলেছেন। একদম সংক্ষিপ্ত সময়, মাগরিবের আর কয়েক মিনিট বাকি, এর মাঝখানে আবার শিক্ষা উপকরণ বিতরণের ব্যাপার আছে। তো আমি কয়েকটি বিষয় শিক্ষার্থীদেরকে আমি তাদের পরীক্ষার জন্য কিছু বিষয় আমি বলবো, যেটা তাদের পরীক্ষার পূর্বে এবং পরীক্ষার সময় কাজে লাগবে বলে আমি আশা করি। তার পূর্বে আমি একটি ঘোষণা দিই। আজকে আমরা সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী সবাইকেই সামগ্রিকভাবে সংবর্ধনা দিচ্ছি। আমি সংগঠনের পক্ষ থেকে একটি প্রস্তাব রাখছি যে আমাদের সম্মুখে বসে থাকা যে সমস্ত পরীক্ষার্থী ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, আজকের এই সন্তানেরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্যেই লুকিয়ে আছে দেশের সেই সমস্ত নাগরিক যারা আমাদের গ্রাম কেন, আমাদের এলাকা কেন, আমাদের রাজ্য কেন, দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমরা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য অনেক অনেক দূরে রাখি। আমরা চাই এই সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে আমাদের তাদের পিতামাতার, তাদের প্রতিষ্ঠানের সকলের মুখ উজ্জ্বল করুক, সুন্দর সফলতা অর্জন করুক, এটা আমাদের কামনা। আমরা আজকে যেমন সামগ্রিকভাবে এই সংবর্ধনা দিচ্ছি, আমি প্রস্তাব রাখবো এই সংগঠন যেন আগামী দিনে আমাদের এই মহল্লার যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্য হবে আমাদের এই মহল্লার মধ্যে থেকে, এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নাম্বার প্রাপক হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদের মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের নামের তালিকা আমাদের কাছে আছে। আমি এই ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের যখন রেজাল্ট হবে সেই রেজাল্টের মানে মার্কশিটের এক কপি ছবি তোমরা এই গ্রুপে পোস্ট করবে, এবং আমরা তোমাদের মধ্যে থেকে সর্বোচ্চ প্রাপক নাম্বারদেরকে আমি সংগঠনকে অনুরোধ করব যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে আরো সম্মানিত করা যায় কিনা সে বিষয়ে আমি সংগঠনকে অনুরোধ করব। দ্বিতীয় একটি বিষয়,
সেটি হলো তোমাদের সামনে পরীক্ষা। মাধ্যমিকের সম্ভবত 10 তারিখ থেকে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকদের কত তারিখ থেকে? মার্চের 3 তারিখ থেকে। আমি কয়েকটা কথা বলবো, কথাগুলো খুব মাথায় রাখবে। প্রথমত, পরীক্ষার আগে এই কদিন এমন কোনো কাজ করবে না যে কাজ করার কারণে তোমাদের কোনো বিপদ, শারীরিক অসুস্থতা এরকম কিছু ঘটতে পারে। মানে ঠান্ডা লেগে গিয়ে ঠান্ডা কিছু খাওয়ার কারণে জ্বর আসে, অথবা হাত পা কোনো কিছুতে মানে আঘাত লাগে, এমনটা কেউ করবে না। পরীক্ষার দিনগুলোতে তোমরা নির্দিষ্ট সময়ে ঘুমাবে, নির্দিষ্ট সময়ে খাবে। পরীক্ষার দিনগুলোতে অতিরিক্ত পড়াশোনা করে ঠিক পরীক্ষার সময়ে ক্লান্তি বোধ হয়ে পরীক্ষাটাই যদি ভালো করে দিতে না পারো, সারাটা বছরের পড়াশোনা সেটা তোমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে পরীক্ষায় ফুটিয়ে তোলা। আরেকটি কথা, পরীক্ষা যখন দেবে প্রশ্নপত্র তোমার হাতে আসবে, 15 মিনিট পড়তে সময় দেওয়া হবে। ওই 15 মিনিট প্রশ্নপত্র পড়ার পর আমি বিশেষ করে বলবো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা তাদের জীবনের সর্বোচ্চ পরীক্ষা, মানে সবচেয়ে বড় পরীক্ষা এটা তাদের জীবনের প্রথম। যারা উচ্চ মাধ্যমিক বা ফাজিল দিচ্ছেন তাদের হয়তো একটা বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা জীবনে একবার দিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। সবাইকেই বলছি, আমরা আমাদের জীবনে অনেক পরীক্ষা দিয়েছি, বাস্তব অভিজ্ঞতা নিয়ে কয়েকটা কথা বলছি। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এমন হয় যা আমার কমন নেই, বা আমার মনে হচ্ছে যে প্রশ্নগুলো সব কঠিন, আমি মনে হয় উত্তর দিতে পারবো না। আমি বলছি কোনো রকম ঘাবড়াবে না, আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। আমাদেরও এরকম কখনো কখনো হয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষার উত্তর দেওয়া শুরু করেছি, শেষ পর্যন্ত গিয়ে দেখেছি আমি খুব সুন্দর উত্তর দিচ্ছি, খুব সুন্দর উত্তর দিয়েছি। ইভেন আমি যে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, সেই পরীক্ষার প্রশ্নও যখন আমি পেয়েছিলাম, আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই প্রস্তুতি অনুযায়ী পরীক্ষার প্রশ্নটা ছিল একটু ভিন্ন, যার কারণে আমি প্রাথমিক অবস্থায় আমার মানসিক অবস্থা একটু অন্য হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে এটা চাকরির পরীক্ষা, মাথাকে বিগড়ে ফেললে হবে না। আমি সঙ্গে সঙ্গে নিজেকে শান্ত করে নিয়ে পরীক্ষার উত্তর লিখতে শুরু করলাম। তখনকার সময়ে আমাদের লিখিত পরীক্ষায় 30টা প্রশ্ন থাকতো, তো আমি 30টাই প্রশ্নের অ্যান্সার করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুঃখিত আমি 28টা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। তো কথা হচ্ছে, আমি এটা তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বলছি যে পরীক্ষার প্রশ্ন কঠিন এই বলে ঘাবড়ে গেলে কিন্তু তোমার মানসিক অবস্থাও খারাপ হয়ে যাবে। জানা প্রশ্নেরও ভুলভাল উত্তর দিয়ে আসবে, সাজানো প্রশ্ন, সাজানো উত্তর তুমি কিন্তু গোলমাল পাকিয়ে অ্যান্সার করে আসবে, সেদিকে খেয়াল রাখবে। পাশাপাশি একটা কথা বলছি, অনেক ছেলে মেয়ে আমরা পরীক্ষার খাতা দেখি, জানি এই পরীক্ষার খাতা ভাঁজ করার সময় বা লেখার সময় কিছু ত্রুটি হয়। এই যে খাতাটা আছে, এরকম তোমাদের খাতা দেওয়া হবে, এইদিকে 1 ইঞ্চি ভাঁজ করবে, উপরে 2 ইঞ্চি ভাঁজ করবে। মনে রাখবে এই 1 ইঞ্চির ভিতরে তোমাদের যে পরীক্ষার মানে দাগ নাম্বার, এইগুলো আবার পেজ খুলে এই দিকটায় এই ভাঁজের ভিতরে দাগ নাম্বার দেবে। আর সবচেয়ে বড় যেটা আমি বলতে চাইছি, উপরের এই 2 ইঞ্চি ভাঁজে কোনো পেজে লিখবে না। মানে অনেকেই দেখা যায় ফার্স্ট পেজ সেকেন্ড পেজ না লিখে পরের পেজগুলো থেকে উপর থেকে লেখে। এটা সমস্যা কি, তুমি যখন এরপরে লুজ নেবে, লুজ নেওয়ার পরে এখানে একটা পিন আপ করবে বা সুতো দিয়ে তোমাদেরকে সেলাই করতে হয়। এরপরে যখন সেলাই করে দেবে তখন এখানে তুমি দেখা যাচ্ছে ভিতরের পেজে গিয়ে একটা দাগ নাম্বার দিয়েছো বা এখানে লিখেছো, সেই দাগ নাম্বারটা এক্সামিনার যখন খাতা দেখবেন দেখতে পাবে না। অথবা এখানে যেটা লিখেছো অনেকগুলো যখন পেজ ভাঁজ করা হয়ে যাবে, এই পেজগুলো কিন্তু খুলতে গিয়ে এখানে অনেক লেখা দেখা যায় না, তখন তোমার এই দাগ নাম্বার দেখতে না পাওয়া বা পরীক্ষা তোমার এই লেখা অস্পষ্ট হওয়ার কারণে সেখানে এক্সামিনার অসুবিধা বোধ করবে এবং নাম্বার কম হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, পরীক্ষার খাতাটা এত সুন্দরভাবে সাজাবে যেন মনে হবে যেন একটা আর্টিস্ট। তোমরা তো এখন প্রজেক্ট করো, তোমরা জানো সুন্দর করে সাজাতে। খাতাটা যেন এক্সামিনারের হাতে পড়ার সাথে সাথেই এক্সামিনারের মাইন্ডটা এমন হয় যে না একটা ভালো ছেলে মেয়ের খাতা। প্রথমেই যদি তার লেখায় জড়তা থাকে, কাটাকাটি থাকে, ঘেঁচাঘেঁচি থাকে, সাজানো গোছানো না থাকে, তাহলে এক্সামিনার বুঝে নেবে যে ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না। তখনই কিন্তু তোমার নাম্বারটা প্রথম থেকেই একটা নেগলিজেন্সি কাজ করবে সেই এক্সামিনারের, ফলে নাম্বারটা কম পাওয়ার আশঙ্কা আছে। আরেকটি কথা বলি, লেখা এই যে পেজ দেওয়া হবে সেই পেজে সর্বোচ্চ 14 থেকে 15 লাইন লিখবে। অনেকেই ঘন ঘন করে লিখে 20-25 লাইন লেখে,
তাতে কি হয়, এক্সামিনারের খাতা দেখতে অসুবিধা হয়। 1, 2 নম্বর যেগুলো 5 নাম্বার কি 6 নাম্বার যে সমস্ত প্রশ্নের মান, সেই প্রশ্নের মান যদি তুমি 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখো সুন্দর করে ফাঁকা ফাঁকা করে, তাহলে কি অনেক এক্সামিনার এমনটা আছেন যে 2 পৃষ্ঠা লিখেছে, তুমি একই লিখেছো, আবার ওইটাকে একজন 1 পৃষ্ঠায় লিখেছে, এক্সামিনার ভাবে 1 পৃষ্ঠা লিখেছে 6 এর মধ্যে 5, অথবা সংক্ষেপ করব। তো এটা সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে লিখবে। ইব্রাহিম বাবু বলো। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইব্রাহিম বাবুকে 2 মিনিট বলার জন্য অনুরোধ করছি, এবং এরপরেই আমরা শিক্ষা উপকরণ সকলের হাতে তুলে দেব, এবং সকলেই এখানে থাকবেন, আপনাদের হাত দ্বারাই আমরা উপকরণগুলো তুলে দেব। আসসালামু আলাইকুম। যাই হোক, আমার আসতে একটু দেরি হয়েছে, স্কুল ছিল আজকে। যাই হোক, বেশি কিছু নয়, শামীম একটা কথা বললো, ওই অভিজ্ঞতা থেকে আমরা বলছি, শামীমও বলছে আমিও বলছি, যে পরীক্ষা দিলে 1 নাম্বার দাগে ক লিখলে, তারপরে দেখা যাচ্ছে যে ওর একটু বাদো বাদো হচ্ছে, ও কোথায় কিছু না 30 দাগে চলে গেল, 1-এর পরে 30-এ চলে গেল, 30-এ গিয়ে সেখানে 30-এর ক লিখে দিল। যে এক্সামিনারের হাতে এরকম খাতা পড়বে, ওর এমন মটকা গরম হয়ে যাবে যে ক্যাচিং করতে হয়, প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দাগ ওয়াইজ ক্যাচিং করতে হয়, নাম্বার বসাতে হয়, খুব খাটনি কথা ব্যাপার। কিন্তু যখন 1-এর দাগে ক্যাচিং করে দেখা যায় 1-এর দাগটা এখানে 5টা লেখার কথা, এখানে 2টো লিখেছে, আর ওই লাস্টের পিটায় গিয়ে ফের আবার 3টে লিখেছে, ওই নাম্বার টেনে আনতে গিয়ে ওর কাল ঘাম ছুটে যায়। সেই জন্য চেষ্টা করবে যে গ্রুপে 1-এর দাগের হয়তো সবাই থাকার উত্তর জানা থাকবে না, সম্ভবত চেষ্টা করবে যতটা গুছিয়ে লেখা যায়। শামীম বললো একটু আগে 1-এর দাগের হয়তো 10টা লিখতে হবে, ওই জায়গাটাকে একটু ফাঁকা রেখে দিতে হবে, যেন এই অ্যানসারগুলো পরে মনে হলে সেখানেই বসানো। হ্যাঁ, এটা মাথায় রেখে দিলে। যাই হোক, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, এটা মাধ্যমিকদের বিশেষ করে প্রথম স্তরের পরীক্ষা, ঠান্ডা মাথায় সংক্ষেপে যেরকম লিখলে হয়। 5 নাম্বারের প্রশ্ন তুমি 2 পৃষ্ঠা লিখে দিচ্ছ, তোমার কিন্তু নাম্বার ওই 5 নাম্বারই দেবে বরাদ্দ। তুমি ওটা সাজিয়ে গুজিয়ে যত সম্ভব হবে মূল কথাটা তুলে আনতে হবে, তখন ওই 5 নাম্বারের জায়গায় 4 নাম্বারও দিয়ে দিতে হবে। যাই হোক, ওটা কথা। আর একটা কথা হলো, আমরা বিশেষ করে এখন শিক্ষাটা মেয়েদের দিকে খুবই এগিয়ে, ছেলেদের তুলনায় মেয়েরা এখন শিক্ষার ব্যাপারে খুবই এগিয়ে। আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে, আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হব, এবং পিতা মাতা থেকে শুরু করে পরবর্তী সংসার জীবনে যখন পা দেব, বাপ মা তো খেদমত করতেই হবে, আবার সেই সঙ্গে যারা তখনকার বাড়িতে যারা বাপ মা হবে, এই দিকে অন্তত শিক্ষা মানে মেয়েরা অন্তত খেয়াল রাখতে হবে। সমাজে এমন মেয়ে শিক্ষিত হয়ে আসতেছে যে একেবারে সে আর একজনা ছাড়া আর কিছুই বলছে না। এটা আমরা যদি